ইস, ট্রেনটা মিস হয়ে গেল। না, ট্রেনটা মিস করা যাবে না, যেভাবে হোক ট্রেনে উঠতেই হবে। তাই তো এখন ট্রেনের পেছনে প্রাণপণে ছুটে চলেছি। এমন সময় ট্রেনের দরজা কাছে আসতেই একটি মেয়ে হাত বাড়িয়ে দিল। তখন যেই না মেয়েটার হাতটা ধরতে যাব, ঠিক তখনই আ চোখ খুলে দেখি মা বালতি হাতে নিয়ে রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। উফ মা, এটা তুমি কি করে দিলে বলো তো? একদম ভিজিয়ে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। নবাবের মতো তো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ঘড়ির দিকে তাকিয়ে একটু দেখ কত বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বাজে। হায় হায়, 10টা বেজে গেছে, কখন বুঝতেই পারলাম না। শালা ঘুমটাও আজকাল কিছুতেই ভাঙতে চায় না। কি রে, এমন ঘড়ির দিকে হাঁ করে তাকিয়ে কি ভাবছিস? না, কিছু না। তুমি আমাকে আর একটু আগে ডাকতে পারলে না? সেই কখন থেকে ডাকছি, তোর তো ওঠার কোনো নামই নাই, তাই তো বাধ্য হয়ে আমাকে পানি ঢালতে হলো। এখন কথা না বলে খেতে দাও। তুই যা, ফ্রেশ হয়ে নে, তোর বাবাও বাজারে গেছে, এই আসার সময় হলো বলে। এই কথা বলে মা চলে গেল, আর আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ধুর, মা যে কি করে কিছুই বুঝি না। আর একটু পরে ডাকলে কি হতো? মেয়েটা হাত বাড়িয়েছে ঠিক করে, তার মুখটা পর্যন্ত দেখতেই পারলাম না। তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে পড়লাম। মা, কোথায় খাবার দাও? খুব খিদে লাগছে তো। একটু বস, আমি এক্ষুনি দিচ্ছি। ওহো, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আসলে এত কথার মাঝে আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। কোনো সমস্যা নাই মা, খাবার নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে আমার পরিচয়টাই দিয়ে দেই। আমি হলাম সিয়াম। মা বাবা আর ছোট্ট একটা বোন সুলতানাকে নিয়ে আমাদের সুখী পরিবার। ওই যে মা খাবার নিয়ে আসছে, এখন বরং খাবারটা খেয়ে নিই, আপনাদের সাথে না হয় অন্য সময় কথা হবে। এই নে ধর, খেয়ে নে। দাও, যা খিদে লেগেছে না। খাবার খাচ্ছি, এমন সময় ঘরে বাবার আগমন। বাবাকে আমি ভীষণ ভয় পাই, তাই আমি চুপ করে খাবার খেতে লাগলাম। তারপর বাবা আমার সামনে একটা চেয়ারে বসতে বসতে বললেন, পরীক্ষার রেজাল্ট তো দিয়ে দিয়েছে, তাহলে এখন কোথায় ভর্তি হবে ভেবে দেখেছোস? ভাবার কি আছে, এখানেই না হয় কোনো কলেজে ভর্তি হয়ে যাব। না, তোমার আর বাড়িতে থেকে পড়া হবে না। বাড়িতে থেকে পড়া হবে না তো কোথায় গিয়ে পড়ব? আমি ঠিক করছি, তুমি ঢাকায় গিয়ে পড়াশোনা করবে। কিন্তু বাবা, আমি গ্রামেই তো ঠিক আছি, আবার কষ্ট করে তোমাদের ছেড়ে ঢাকায় পড়তে যাব কেন? গ্রামে থাকলে তোমার আর পড়ালেখা হবে না। দিন দিন তুমি যে বাদর হচ্ছ। কিন্তু বাবা, ঢাকায় চিনি না, জানি না কোন কলেজে ভর্তি হব। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। বাবার হঠাৎ করে কি হলো? কথা নেই বার্তা নেই, ঢাকায় গিয়ে পড়ার কথা বলছে। না, কিছুই তো মাথায় ঢুকছে না। আর শোনো, তোমাকে আমার বন্ধুর বাসায় থাকার ব্যবস্থা করছি, তুমি ওখান থেকেই পড়ালেখা করবে। কি হলো, কথা বলিস না কেন? যেটা ভালো মনে করো। এখন যাও, তোমার কাপড় চোপড় যা নেবার মতো আছে সব গুছিয়ে নাও। আমি আর কোনো কথা না বলে চুপ করে ওখান থেকে মার কাছে চলে আসলাম। মা, এটা কি হচ্ছে? বাবা হঠাৎ করে আমাকে ঢাকা পড়াতে চাচ্ছে কেন? সে আমি কি করে বলবো? ধুর, ভালোই লাগে না। এই কথা বলে বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর রাতে বাসায় এসে দেখি মা আমার সব কাপড় চোপড় গুছিয়ে রাখছে। আমাকে দেখে বলে, দেখ তো তোর আর কিছু নিতে হবে কিনা। ধুর, তোমার যা খুশি তাই করো, আমি তো যাচ্ছি না।
কে যাচ্ছে না শুনি? কই বাবা, আমি তো কিছু বলিনি। আমি তো যাব। হুম, যাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, সকাল সকাল রওনা দিতে হবে। আচ্ছা বাবা। তারপর রাতে খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় আসার পর গাড়ি থেকে নেমে রিক্সা করে কিছু দূরে যাওয়ার পর রিক্সা একটি বড় বাড়ির সামনে এসে থামলো। বাড়িটার বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে বাবার বন্ধু অনেক বড় লোক। উফ, এমন একটা বাড়িতে আমি থাকবো ভেবেই মনের ভিতর কেমন খুশি খুশি লাগছে। বাড়িটার ভেতরে ঢুকতে একটা লোক বেরিয়ে আসলে বাবার কাছে এসেই বাবাকে জড়িয়ে ধরে বললেন, কি রে, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? কি যে বলিস, গাড়ির রাস্তা সমস্যা হবে কেন? তো বাবা জীবন কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, চলো ভিতরে চলো। তারপর আমরা বাড়ির ভেতরে গেলাম। কি গো, কোথায় তুমি? আরে দেখে যাও কে এসেছে। ভেতর থেকে একটা মহিলা বেরিয়ে আসলেন। মনে হয় ইনি আঙ্কেলের স্ত্রী। আরে ভাই সাহেব কেমন আছেন? এই তো ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। তা এই বুঝি সিয়াম বাবাজি? হ্যাঁ, এই যে আমার ছেলে শিয়াম। আর আপনাদের? বাবা, কি কত বড় হয়ে গেছে! একদম চেনাই যাচ্ছে না, সেই ছোট্টবেলায় দেখেছি তোমাকে। ভাবি, ও কি এখনো বাচ্চা আছে নাকি? এখন তো বড় হয়েছে। তা ঠিক আচ্ছা, আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি খাবারের ব্যবস্থা করছি। তা সাদিয়া মামুনকে দেখছি না যে, কোথায় সে? কোথায় আবার, ছাদে আছে, হয়তো ফুলবাগানে পানি দিচ্ছে। এই সাদিয়াটা আবার কে? তারপর আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বললেন, নে বাবা, আজ থেকে এটা হচ্ছে তোমার রুম। আমি আর কিছু না বলে রুমের ভেতরে ঢুকলাম। রুমের ভেতর ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো আছে। দেখে মনে হচ্ছে কেউ অনেক যত্ন সহকারে রুমটাকে গুছিয়ে রাখছে। তারপর আমি ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীরটা ছেড়ে দিয়ে শুয়ে পড়লাম। আসলে শরীরটা অনেক ক্লান্ত লাগছিল। শুয়ে আছি, এমন সময় মনে হলো কে যেন আমার রুমের দরজার পাশে দাঁড়িয়ে উকি মারছে। আমি কে উকি মারছে তা দেখার জন্য শোয়া থেকে উঠে বসলাম, কিন্তু দুঃখের বিষয় কাউকে দেখতে পেলাম না। একটু পর আন্টি এসে আমাকে ডাকতে লাগলেন। সিয়াম চলো, টেবিলে খাবার দিছি। আচ্ছা আন্টি চলুন। এই কথা বলে আমি আন্টির পেছন পেছন যেতে লাগলাম। খাবার টেবিলের কাছে যেতেই আমি পুরাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমি দেখি বাবার পাশে একটা মেয়ে বসে আছে। মেয়ে বললে ভুল হবে, কারণ তাকে দেখে মনে হচ্ছে এ যেন কোনো পরী ভুল করে পৃথিবীতে চলে আসছে। আমি তো মেয়েটাকে প্রথম দেখাতেই ক্রাশ খেলাম। কিরে, ওখানে অমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন আবার? আমি কিছুটা লজ্জা পেয়ে আর কিছু না বলে চুপ করে একটা চেয়ার টেনে বসে পড়লাম। ওখানে বসে আসো কেন, তুমি বরং এই চেয়ারে বসো। তারপর আঙ্কেল আমাকে সেই মেয়েটার সামনে চেয়ারে বসালেন। আমারও কিছুটা লজ্জা লাগছে। তারপর আন্টি আমার প্লেটে খাবার তুলে দিলেন। আমি মাথা নিচু করে খেতে লাগলাম। সিয়াম, এ হচ্ছে আমার একমাত্র মেয়ে ছাদিয়া, আর ছাদিয়া ও হচ্ছে সিয়াম। আমি কোনো কথা না বলে সাদিয়ার দিকে এক নজরে তাকিয়ে মাথাটা নামিয়ে নিলাম। ইস, পাগলটাকে একদম বাচ্চাদের মতো লাগছে। আরে বাবা, তুমি তো কিছুই খাচ্ছ না। কই, খাচ্ছি তো। মা, ওর মনে হয় খেতে লজ্জা লাগছে। উফ, সাদিয়ার হাসি দেখে আবার ক্রাশ খেলাম। আন্টি গো, খাবার আর খাবো কি? আপনার মেয়ের হাসি দেখে আমার পেট এমনিতেই ভরে গেছে। শোন, তোকে কাল আমি কলেজে দিয়ে আসবো,
তারপর থেকে সাদিয়া আর তুই একসাথে যাবি। উফ, প্রতিদিন সাদিয়ার সাথে কলেজে যেতে এটা শুনে মনটা আনন্দে ভরে উঠল। আঙ্কেল, আমার ভার্সিটির পরেই তো ওর কলেজ। কি, এইটুকু মেয়ে কিনা ভার্সিটিতে পড়ে? তার মানে আমার সিনিয়র দেখে তো মনেই হয় না। আমি তো মনে করছিলাম ক্লাস 10-এ পড়ে। কিরে অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? এই রে বাবা, আবার দেখে ফেলেনি তো যে আমি সাদিয়ার দিকে তাকিয়েছিলাম। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। চোখ বন্ধ করতেই সাদিয়ার সেই হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠল। যখনই চোখ বন্ধ করি সেই আগের মতনই সাদিয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। তারপর অনেক কষ্টে রাতটা পার করলাম। সকালে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আমার পাশে সাদিয়া বসে এক পলকে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ দুটি বন্ধ করে আবার তাকালাম, কিন্তু এইবার কাউকেই দেখতে পেলাম না। মনে হয় ঘুম ঘুম চোখে ভুল দেখছি। তারপর ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই কিসের সাথে যেন ধাক্কা খেলাম। এখানে আবার পিলার আসলো কোথা থেকে? রাতে তো ছিল না, কিন্তু পিলারটি এত নরম কেন? দেখি তো। পেছন ফিরে তাকাতেই দেখি সাদিয়া বসে আছে। ও মাগো, মাজাটা মনে হয় গেছে। এই রে, কেলো করেছে। এ তো দেখি পিলার না, সাদিয়া। এখন কি করি? আমি তাড়াতাড়ি সাদিয়াকে উঠাতে উঠাতে বললাম, সরি সাদিয়া, আমি আসলে তোমাকে দেখতে পারিনি। ওই সাদিয়া কি? হ্যাঁ, আমি তোর বড় হই, তাই আমাকে আপু বলবি? দেখে তো মনে হয় আমার ছোট হবে, তাকে আবার আপু করে বলতে হবে? কে এমন হাবার মতো তাকিয়ে আছিস কেন? না, কিছু হয়নি। কিছু না হলেই ভালো। আর যা যা বললাম মনে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। গুড। কি রাগী মেয়ে রে বাবা, চেহারা দেখে তো মনেই হয় না যে এমন রাগী। অবশ্য সাদিয়া এমনিতেই সুন্দর, তারপর আবার রাগীভাবে যখন কথা বলছিল তখন ওর মুখটা একদম আগুনের মতো লাল হয়ে গেছিল। এতে ওকে আরও সুন্দর লাগছিল তখন। যাই, এখন নাস্তা করে নিই, একটু পরে তো আবার বাবার সাথে কলেজে যেতে হবে। তারপর নাস্তা করতে আসলাম, কিন্তু নাস্তা করার সময় সবাইকে দেখলেও সাদিয়াকে দেখলাম না। একবার মন চাইছে আন্টিকে জিজ্ঞেস করি সাদিয়ার কথা, পরে আবার ভাবলাম না, এতে যদি আবার খারাপ কিছু মনে করে। কিরে না খেয়ে এদিক ওদিক তাকাচ্ছিস কেন? সাদিয়াকে খুঁজছি। কি বললি? না, কিছু না। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাবার সাথে কলেজে চলে গেলাম। বাবা আমাকে স্যারের সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে আসলেন। কলেজের প্রথম দিন ভালোই লাগছে, অনেক বন্ধু বান্ধব হলো। না, যেমনটা ভেবেছিলাম তার থেকে আরও ভালো কাটলো কলেজের প্রথম দিনটা। তারপর কলেজ শেষ করে বাসায় এসে শুনি বাবা গ্রামের বাড়ি চলে গেছে। এই কথাটা শুনে আমার একটু মন খারাপ হয়ে গেল। দুপুরে খাবার খেয়ে আমি শুয়ে থাকলাম। বিকালে ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে ভাবলাম দেখি একটু ছাদে যাই। ছাদে গিয়ে তো আমি পুরাই অবাক, কারণ ছাদের চারপাশে বিভিন্ন ফুলের গাছে ভরা। আমি তাই ঘুরে ঘুরে দেখছিলাম। একটু পর পেছন থেকে, ওইখানে কি হচ্ছে? হ্যাঁ, আর হ্যাঁ শোনো, আমার অনুমতি ছাড়া ছাদে আসতে পারবে না, বুঝলি? কি গুন্ডি মেয়ে রে বাবা, এখন নাকি ছাদেও তার অনুমতি নিয়ে আসতে হবে? কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। তাহলে এমন ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে না থেকে এখন এখান থেকে চলে যা। চুপ করে চলে গেলাম। পাগল একটা, আমি বলেছি বলে চলে যেতে হবে এমন করে? বোকা একটা, এই জন্যই তো ওকে এত ভালোবাসি। পরের দিন সকালে ঘুমিয়ে আছি, এমন সময় মুখের মধ্যে কে যেন পানি ঢেলে দিল। তাকিয়ে দেখি সাদিয়া গ্লাস হাতে দাঁড়িয়ে আছে।
এটা কি হলো সাদিয়া? ওই সাদিয়া কি? হ্যাঁ, তোকে বলছি না আপু বলবি? যাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তাকে বলবো আপু? সম্ভাবনা? কি রে, আমি বলছি কানে ঢোকেনি? আপু বলতে পারবো না। কেন, আপু বলে কি সমস্যা? আপু বলে ডাকতে কেমন যেন লাগে। যেমনই লাগুক না কেন, তোকে আপুই বলতে হবে। আচ্ছা, তাহলে সাদিয়া আপু বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার বলেন, মুখে পানি মারলেন কেন? ওই, তোকে কলেজে যেতে হবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখছিস কত বাজে? ওই তোর জন্য আজ আমারও দেরি হয়ে যাবে, আর আমি দেরি করা একদম পছন্দ করি না। তাহলে আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। ওই, আমি একা যাব মানে? তোকে সাথে নিয়েই যাব। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। এই কথা বলে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজের জন্যে তৈরি হয়ে রুম থেকে বের হতেই দেখি সাদিয়া খাবার টেবিলে বসে আছে। আমি যেতেই নে হাঁটা দে। সে কি রে, ও নাস্তা করবে না? না মা, ও বলছে নাস্তা করবে না। ও আবার তোকে কখন বললো? ওকে যখন ঘুম থেকে ডাকতে গিয়েছিলাম তখন বলেছে। কি মিথ্যে কথা! আমি আবার উনাকে কখন এই কথা বললাম? কেন বাবা, তোমার কি শরীর খারাপ? না আন্টি, আমার শরীর তো ভালোই আছে। তাহলে নাস্তা করবো না কেন? এই রে, এখন কি বলি? আরে মা, খাবে না যখন তখন এত জোর করছো কেন? এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা তাহলে তোরা। তারপর আমরা বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম। ওই, আমি আপনাকে কখন বলছি যে আমি নাস্তা করব না? কই বলিস নাই তো। তাহলে আপনি আন্টিকে ওই কথা বললেন কেন? এটা হচ্ছে তোর দেরি করে ঘুম থেকে ওঠার শাস্তি। কি? তাই বলছি, কাল থেকে যদি না খেয়ে থাকতে চাও তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে জীবনেও দেখিনি। ওই, এমন খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে রিক্সা ডেকে আন। আমি কোথায় রিক্সা খুঁজবো? আমি তো কিছুই চিনি না। কেন, আমাকে যে তখন চলে যেতে বললি, এখন কেন এই কথা বলছিস? না, এই মেয়ের সাথে কথাই পারা যাবে না। কি হলো, যা রিক্সা খুঁজে নিয়ে আয়। যাচ্ছি। এই কথা বলে রিক্সা খুঁজতে শুরু করলাম। এখন এই অপরিচিত জায়গায় রিক্সা কোথায় গেলে পাবো কে জানে। ওই যে একটা রিক্সা দেখা যাচ্ছে, তারপর রিক্সা নিয়ে বাসার সামনে আসলাম। কি রে, রিক্সা আনতে এত সময় লাগে? রিক্সা না পেলে আমি কি করব? নে হয়েছে, আর কথা বলা লাগবে না, এখন রিক্সা থেকে নামতো। রিক্সা থেকে নামলে আমি কিসে যাব? উফ, বেশি কথা না বলে যেটা বলছিস সেটা কর। ধুর, আর ভালো লাগে না। নে এবার ওঠ। একই রিক্সায় যাব, যখন তখন নামতে বলছিলেন কেন? আমার ইচ্ছে, এখন উঠবি নাকি আমি চলে যাব? এই না না, উঠছি। এক লাফে রিক্সায় উঠলাম, তারপর রিক্সা চলতে শুরু করলো। ইস, মনে চাচ্ছে পাগলটার কাঁধে মাথা রাখি, কিন্তু ও যেই দূরে বসে আছে। মন চাচ্ছে সাদিয়ার হাত দুটি শক্ত করে ধরে রাখি, কিন্তু যেই রাগী মেয়ে। ওই, দূরে সরে গিয়ে বস, গা ঘেঁষে বসার চেষ্টা করবি না। এই কথা শোনার সাথে সাথে আমি আরও দূরে সরে বসলাম। হয়েছে, আর সরাতে হবে না, বেশি সরলে পড়ে গেলে আবার সমস্যা। না, যেমন রাগী হোক না কেন, মনের দিক দিয়ে ভালোই আছে। পাগলটাকে একটু সরে বসতে বলছি বলে ভয়ে হাত পা একদম জায়গা ধরে ফেলেছে। খুব হাসি পাচ্ছে ওকে দেখে। না, হাসা যাবে না, এতে আবার পরে রাগ করতে পারে। তারপর সাদিয়ার ভার্সিটির সামনে আসতেই সাদিয়া আমাকে বলে, ওই নে এটা ধর। কি এটা? দেখতেই পাচ্ছিস, একটা টিফিন বক্স। হ্যাঁ, বুঝতে পারছি বক্স, কিন্তু টিফিন বক্স দিয়ে আমি কি করব? কি করবি মানে? এতে নুডলস রান্না করা আছে, খেয়ে নিবি। সকালে তো কিছুই খেতে পারিসনি। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। ওই, এখন মুখটা বন্ধ কর, নাহলে মুখে আবার মাছি ঢুকে যাবে। উফ, আবার সেই হাসি!
এমন হাসি দিলে তো আর কিছু খাওয়া লাগবে না। আর মাম্মাম, এই নাও ভাড়া। আরে আরে আরে, কী করছেন? আপনি কেন ভাড়া দিচ্ছেন? আপনার দেয়া লাগবে না, আমি বরং দিয়ে দেব। ওই পিচ্ছি, চুপ কর, আসছে ভাড়া দিতে। তুই ছোট মানুষ, কথা কম বলবি। আমি কিন্তু পিচ্ছি না। পড়িস কলেজে, তাহলে পিচ্ছি না তো কি? হ্যাঁ, আর শোন, কলেজে ছুটির পর সোজা রিক্সা নিয়ে চলে আসবি, আমি অপেক্ষা করব। এই কথা বলে সাদিয়া চলে গেল, আর আমিও চলে আসলাম। না, সাদিয়া আমার সাথে যেমনই রাগ দেখাক না কেন, মনের দিক দিয়ে তো অনেক ভালো। তারপর আমিও ক্লাস শেষ করে একটা রিক্সা নিয়ে সাদিয়ার ভার্সিটির সামনে আসতেই দেখি সাদিয়া আমার জন্য দাঁড়িয়ে আছে। কি রে, এত দেরি হলো কেন তোর? কোথায় দেরি করলাম? কলেজে তো দেরি করে ছুটি দিছে। ওই একদম মিথ্যা বলবি না, আমি জানি কলেজ অনেক আগে ছুটি দিছে। কোথায় মিথ্যা বললাম? সত্যি বলছি, কলেজ দেরি করে ছুটি দিছে। থাক, আর মিথ্যা বলতে হবে না, এখন সরে বস। সাদিয়া রিকশায় ওঠার পর রিকশাও চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সাদিয়া আমাকে বলে, টিফিন খাইছিস? এই রে, এখন কি বলি? টিফিন তো খেতে মনেই ছিল না। না মানে আসলে হয়েছে কি, টিফিন খেতে মনে ছিল না। তা মনে থাকবে কেন? কলেজে এত সুন্দর সুন্দর মেয়েদের দেখলে টিফিন করতে মনে থাকবে কি করে? আসলে হয়েছে কি, থাক, তোকে আর কিছু বলা লাগবে না, তুই রিক্সার থেকে নাম। কিন্তু কেন? বাসা তো এখনো অনেক দূরে। আগে নামতে বলছি। আমি আর কিছু না বলে চুপ করে ভয়েতে রিক্সা থেকে নেমে গেলাম। নে, এখন হেঁটে হেঁটে বাসায় যা। ওই দেখেন, এই রোদের ভেতর হেঁটে বাসায় গেলে তো মারাই যাব। মরে গেলে যাবি, কিন্তু এখন আর তুই আমার সাথে এক রিক্সাতে যেতে পারবি না। এই কথা বলে সাদিয়া চলে গেল, আমার কোনো কথাই শুনলো না। আমার আর কি করার, আমি চুপ করে হাঁটতে শুরু করলাম। শালাই দুপুরবেলায় কোনো রিক্সারও দেখা নাই। তারপর আবার যা গরম পড়েছে, আমিও কেমন বুঝি না। মেয়েটা এত কষ্ট করে আমার জন্য নুডলস আনছে, তা খেলে কি হতো? এসব কথা ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। ওহ, ঘামেতে শার্ট পুরো ভিজে গেছে। কলিং বেল দিতেই সাদিয়া দরজা খুলল। মনে হয় দরজার কাছেই বসেছিল, তা না হলে একবার কলিং বেল বাজাতে কি করে দরজা খুলে দেয়? ওই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। না, আমি আর এখন কিছু খাবো না। কেন খাবি না? হ্যাঁ, এমন গরমে হেঁটে আসার পর আমার আর খাওয়ার ইচ্ছে নাই। খুব কষ্ট হয়েছে তোর, তাই না? না না, কষ্ট হবে কেন? আমার শরীর দেখে বুঝতে পারছেন না যে আমার কত ভালো লাগছে হেঁটে আসতে? আচ্ছা যা, আর কখনো এমন করব না, এখন খেতে আয়। সত্যি তো? সত্যি বলছি, নে এখন খেতে আয়। ঠিক আছে। এই কথা বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। কি করব, এমনভাবে বলছে যে আমি আর মানা করতে পারলাম না। ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতেই দেখি সাদিয়া আমার জন্য খাবার সাজিয়ে বসে আছে। আমি কাছে যেতেই দাঁড়িয়ে গেল। এখানে বস। আমি কোনো কথা না বলে চেয়ার টেনে বসে খেতে লাগলাম। সাদিয়াকে দেখলাম হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছে, যদিও ফ্যান চলছে, তারপরও বাতাস করছে। এখন যেন মনে হচ্ছে সাদিয়া আমার বিয়ে করা বউ, তাই স্বামীকে বাতাস করছে। ফ্যান তো চলছে, তাহলে বাতাস কষ্ট করে বাতাস করছেন কেন? ফ্যানে তো বেশি বাতাস হচ্ছে না। আরে, আপনাকে বাতাস করতে হবে না, আপনি বসুন তো। কত বড় শয়তান, নিজে শুধু খেয়েই যাচ্ছে, একটিবার আমাকে সাধারণ নামই নাই। ও, বলতেই ভুলে গেছি, আপনি খেয়েছেন তো? যাক, দেরি করে হলে জিজ্ঞেস করলো তাহলে। কি হলো, কিছু বলছেন না যে? না, খাইনি, তুই খাওয়ার পরে আমি খেতে বসবো। না না, এটা কি করে হয়? আমি খাচ্ছি,
আর আপনি বসে থাকবেন এটা ভালো দেখায় না। আপনিও আমার সাথে খেতে বসুন। বললাম তো তুই খাওয়ার পরে খাবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে খেতে হবে না, আমি বরং আপনাকে খাইয়ে দিচ্ছি। এই কথা বলার সাথে সাথে সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। এইভাবে তাকাতে দেখে আমি তো ভয় পেয়ে বললাম, না থাক, আপনি বরং পরে নিজের হাতেই খেয়ে নেবেন। পাগলটার দিকে যেই একটু রাগীভাবে তাকালাম অমনি বাচ্চাদের মতো ভয় পেয়ে গেল। খুব হাসি পাচ্ছিল তখন ওর ভয় পাওয়া মুখের দিকে তাকিয়ে। কিরে, কত সময় মুখ হা করে রাখবো? খাইয়ে কি দিবি না নাকি? সত্যি আপনাকে খাইয়ে দেব। দে। তারপর সাদিয়াকে খাইয়ে দিলাম। দুজনে খাবার শেষ করে আমি আমার রুমে গিয়ে শুয়ে থাকলাম। কখন যে চোখটা ঘুমাতে লেগে গেছে বুঝতেই পারিনি। বিকালে সাদিয়ার ডাকে ঘুম থেকে উঠি। ওই সিয়া মূর্ত, কি হয়েছে? চল তো একটু শপিংয়ে যাব। ওই তোকে নিয়ে যাব না তো আর কাকে নিয়ে যাব? হ্যাঁ আপনি যান, এতে আমাকে নিয়ে যাওয়ার দরকার কি? আরে আরে কি করছেন? উঠছি তো আমি। এখন উঠছিস কেন? এর আগে ভালোভাবে বললে কথা কানে যায় না বুঝি? উফ, অসহ্য। ওই কি বললি? কিছু না, এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সাদিয়া অনেক সুন্দর করে সেজেছে। ও এমনিতে সুন্দর, তারপর আবার হালকা মেকআপে ওকে আরও সুন্দর লাগছে। কিরে, এমন করে হা করে তাকিয়ে কি দেখছিস? তোমাকে। ওই কি বললি? কই কিছু না তো। আমি কিছু শুনলাম মনে হয়। সত্যি কিছু বলিনি। পাগল একটা, যা বলার বল, বলে দিলে কি হয়? তারপর সাদিয়াকে নিয়ে শপিং মলে গেলাম। সাদিয়া ওর জন্য জামা পছন্দ করতে লাগলো, আর আমি একটু দোকানের অন্য সাইডে ঘুরে বেড়াচ্ছি। একটা জামা দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমি সেটা দেখছি। এমন সময় একটা মেয়ে স্টাফ এসে বলে, হাই। আরে না, আমি কিছুই খুঁজছি না। সরি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এমন সময় সাদিয়ার দিকে তাকিয়ে দেখি সাদিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে ওর চোখ দিয়ে আগুন জ্বলছে। এটা দেখে তো আমি আরও ভয় পেয়ে গেলাম। তারপর দেখলাম সাদিয়া রাগ করে শপিং মল থেকে বার হয়ে গেল। আমিও তার পেছন পেছন দৌড়ে যেতে লাগলাম। না, সাদিয়া রাগ করে রিকশায় করে চলে গেল আমাকে থুয়ে। তারপর আমিও একা একা বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আন্টি আমাকে বলে, বাবা সিয়াম, কি হয়েছে? গেলে দুজনেই একসাথে, কিন্তু আসলে আলাদা। কই আন্টি, আসছি তো একসাথেই, আমি একটু বাইরে ছিলাম। মিথ্যা বললাম। তাহলে সাদিয়াকে দেখলাম রাগেতে রুমের দরজা আটকে দিল। না আন্টি, তেমন কিছু হয়নি। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। রাতে খাবার সময় খাবার টেবিলে গিয়ে সাদিয়াকে দেখলাম না। তারপর আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি সাদিয়া কোথায়? আর বলো না বাবা, শপিং মলের থেকে এসে সেই যে রুমের দরজা আটকেছে, অনেক ডাকলাম আর খুলে নাই। আচ্ছা আন্টি, আমি ডেকে আনছি। দেখো বাবা, তুমি যদি কিছু বলে আনতে পারো কি না। তারপর আমি সাদিয়ার রুমের সামনে গিয়ে, এই সাদিয়া আপু দরজা খুলেন, খেতে আসেন। আরে আপনার কি হয়েছে বলবেন তো নাকি? সিয়াম, তুই এখান থেকে যা, আমাকে ডিস্টার্ব করিস না। আরে রাতের খাবার তো খেয়ে যান। উফ, আমাকে একটু একা থাকতে দে। ওর এই কথা শুনে আমিও না খেয়ে আমার রুমে গিয়ে শুয়ে থাকলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য বের হয়ে দেখি সাদিয়ার দরজা এখনো বন্ধ। আরে বাবা, তুমি দেখি তৈরি হয়ে গেছো। তুমি যাও, টেবিলে বসো, আমি তোমাকে নাস্তা দিয়েছি। আন্টি, সাদিয়া আপু কি চলে গেছে? না,
ও আজ যাবে না বলছে। ও আচ্ছা আন্টি, তাহলে আমি যাই। সে কি বাবা, নাস্তা করে যাও, রাতেও তো কিছু খাওনি। না আন্টি, ভালো লাগছে না। এই কথা বলে আমি কলেজে চলে গেলাম। আজ ক্লাস করতে মন চাচ্ছে না। তারপরও ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য রিক্সার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার ক্লাসমেট কোথা থেকে রিক্সা করে এসে আমার সামনে রিক্সা থামিয়ে বলে, আরে সিয়াম, এখনো দাঁড়িয়ে আছো যে? এই তো রিক্সার জন্য অপেক্ষা করছি। আরে এখন রিক্সা পাবে না, চলো আমার সাথে। আরে না, তুমি যাও। আরে চলো তো। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? আরে ধুর, বন্ধুর জন্য আবার এটুকু কষ্ট তো করতেই পারি। তারপরও বাতাও তো। আচ্ছা, আজকে তোমার কি হয়েছে? কই, কিছু হয়নি তো। না মানে তোমাকে আজ সারা ক্লাসে দেখলাম কেমন মনমরা হয়ে বসে আছো। আরে তেমন কিছু না। আমাকে কি বলা যাবে? আরে বললাম তো তেমন কিছু না। আচ্ছা, বলা লাগবে না। ব্যাস ব্যাস মামা, রিক্সা থামাও। কেন? এই তো আমার বাসা। ও আচ্ছা, তাহলে কাল কলেজে দেখা হবে। আরে আসো বাসার ভেতরে। না, অন্য একদিন আসবো, আজ বাসাতে চিনে গেলাম। আচ্ছা বাই। এই কথা বলে আমি বাসার ভেতরে চলে গেলাম। তারপর দরজার সামনে এসে কলিং বেল দিতেই সাদিয়া এসে দরজা খুলে আমার দিকে রাগীভাবে তাকিয়ে থাকে। এমনভাবে তাকিয়ে আছেন কেন? আরে আরে, কি করছেন? ছাড়ুন। ওই চুপ কর, বেশি কথা বললে একদম গলা টিপে মেরে ফেলবো। আমি আর ভয়ে কোনো কথা বললাম না। তারপর সাদিয়া আমাকে বলতে শুরু করলো, ওই মেয়েকে? কোন মেয়ে? ওই কুত্তা, একদম না জানার ভাব করিস না। আরে কোন মেয়ের কথা বলছেন? ও এখন তো চিনবি না, এত সময় রিক্সায় কার সাথে আসলি? ও তো আমার বন্ধুর কথার সাথে আসছিলাম। কেন? হ্যাঁ, তোর ওর সাথে আসতে হবে কেন? 2 দিন হলো কলেজে যাস, এর মধ্যে মেয়ে বন্ধুও হয়ে গেল। আরে আমি রিক্সা পাচ্ছিলাম না, তাই ও বলল চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, তাই তো আসলাম ওর সাথে। রিক্সা পাওয়া যাচ্ছিল না তো হেঁটে আসবি, ওই মেয়ের সাথে আসলি কেন? কি করব, ও এত করে বলল তাই আর না করতে পারলাম না। আহারে কি দরদ। ওই শোন, এরপর থেকে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে রিক্সায় চড়িস তাহলে তোকে আমি মেরেই ফেলবো বলে দিলাম। আর আমি যেদিন ভার্সিটিতে যাব না, তুইও সেদিন কলেজে যাবি না, বুঝলি? আমার ক্লাস থাকলে কি করব? তোর যে কেমন ক্লাস আছে আমি জানি, শুধু অন্য মেয়েদের সাথে রিক্সা করে আসার চিন্তা, তাই না? আমি বেঁচে থাকতে তোকে অন্য মেয়ের সাথে রিক্সায় ওঠা তো দূরের ব্যাপার, কথাও বলতে দিব না, বুঝলি? তুই শুধু আমার আর আমারই থাকবি। আমি শুধু আপনার মানে? না কিছু না। এই কথা বলে রুম থেকে বার হয়ে গেল। উফ, বাঁচা গেল। বাবা, কি গুন্ডি মাইয়ে রে বাবা। না বাবা, আমি আর কোনোদিনও কারোর সাথে রিক্সা করে আসবো না। এই মেয়েকে নিয়ে বিশ্বাস নাই, সত্যি সত্যি মেরে ফেলতে পারে। কিন্তু তুই শুধু আমার আর আমারই থাকবি। এই কথার মানে কি? এতে সে কি বোঝাতে চেয়েছিলেন কিছুই বুঝতে পারছি না। এসব কথা মনে মনে ভাবছি। এমন সময় সাদিয়ার পড়ার টেবিলের দিকে আমার চোখটা একটা ডায়েরিতে আটকে গেল। ডায়েরিটা দেখে কেন জানি না আমার পড়তে মন চাচ্ছে, তাই আমি আর কিছু না ভেবে ডায়েরিটা খুলতেই ঠাস, সাদিয়া আমাকে চড় মারল। আর আমি মুখে হাত দিয়ে ওর দিকে এক পলকে তাকিয়ে আছি। ওই তো সাহস হলো কেমন করে আমার ডায়েরিতে হাত দেওয়ার? চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি। যা, বের হ আমার রুম থেকে। আমি আর কোনো কথা না বলে চুপ করে রুম থেকে বার হয়ে নিজের রুমে চলে আসলাম। খুব খারাপ লাগছে আমার। কি এমন মহা ভুল করছি? সামান্য ডায়েরিটা তো একটু ধরছি মাত্র,
তার জন্য কি আমাকে এভাবে চড় মারতে হবে? শুয়ে শুয়ে এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। অন্যদিকে মা খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। তুই বস, আমি তো খাবার দিচ্ছি। তাড়াতাড়ি দাও। কিরে সিয়াম কোথায়? ওকেও ডাক দে, ছেলেটা তুই খাসনি বলে সেই। কি, ও এখনো কিছু খায়নি? হ্যাঁ, এত করে বললাম সকালে কিছু খেয়ে যেতে, কিন্তু কিছুই খেলো না। না সিয়াম, আমার জন্য না খেয়ে আছে, আর সেই আমি কিনা ওকে মারলাম? না, এটা ঠিক হয়নি আমার। আচ্ছা মা, তুই একটু ডেকে দে না ওকে। আচ্ছা মা, তুমি খাবার দাও, আমি ওকে ডেকে আনছি। ঠিক আছে। দূর, আমি যে আসলে রাগের মাথায় কি করি কিছুই বুঝি না। কি দরকার ছিল ওকে চড় মারার? তাছাড়া কি করব? ও যদি ডায়েরিটা খুলতো তাহলে তো সব কিছু বুঝে নিত, কারণ সম্পূর্ণ ডায়েরিটা জুড়ে শুধু ওকে নিয়ে লেখা। পাগলটা দেখি বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ইস, ওর মুখটা একদম লাল হয়ে গেছে। রাগের মাথায় চড়টা মনে হয় অনেক জোরেই মেরে ফেলেছি। না, আজ থেকে ওকে আর কোনো কষ্ট দিব না। এখন থেকে আস্তে আস্তে একটু একটু করে ভালোবাসতে শুরু করব। এই কথাগুলো বলে আমার গালে একটা ভালোবাসার স্পর্শ একে দিতেই আমার ঘুম ভেঙে গেল। এ কি, আপনি আমার রুমে? তুই নাকি কাল রাত থেকে না খেয়ে আছিস? আপনাকে এসব কথা কে বলল? মা আমাকে সব বলেছে। এখন বেশি কথা না বলে খেতে চল। না, আপনি যান, আমার এখন খেতে মন চাচ্ছে না। দেখ, বেশি কথা বললে চড় দেবো আর একটা। পারেন তো শুধু চড়ই মারতে, তাহলে দেরি করছেন কেন? এই গালে তো একটা মারছেন, এখন অন্য গালটার বাকি রাখবেন কেন? বাহ, পিচির দেখি রাগও আছে। আমি পিচ্ছি না, আর আমি কেন রাগ করব? আচ্ছা যা, তুই পিচ্ছি না, এখন ফ্রেশ হয়ে নে। বললাম তো আমি খাবো না, আপনি যান। আচ্ছা বাবা, সরি, আর এমন ভুল করব না। তবুও তুই রাগ করিস না। কি হলো, কিছু বলছিস না কেন? আমাকে ক্ষমা করে দে প্লিজ। ওই কুত্তা, সরি বলার পরেও কেন চুপ করে আছিস? হ্যাঁ হ্যাঁ, আপনাকে মাফ করে দিছি। গুড, এখন যা, ফ্রেশ হয়ে আয়। শার্টের কলার ছাড়বেন, তারপর তো যাব। আচ্ছা যা। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আয়নার দিকে তাকিয়ে আমি তো অবাক। এ কি, আমার মুখে লিপস্টিকের দাগ! হায় হায়, দাগটা দেখে মনে হচ্ছে কেউ কিস করছে। এটা দেখে তো আমি টেনশনে পড়ে গেলাম। এই দাগ কোথা থেকে এলো কে জানে। আচ্ছা, কেউ তো আমায় কিস করছে বলে তো মনে হয় না। আচ্ছা সাদিয়া আবার এটা দেখেনি তো? ধুর, এসব নিয়ে আর ভাবতে চাই না। বাইরে এসে দেখি সাদিয়া এখনও বসে আছে। আমি শুধু তোয়ালে পড়েছিলাম, সাদিয়াকে দেখে আমি আবার এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। কিরে, তুই আমাকে দেখে এইভাবে দৌড় দিলি কেন? আপনি এখন এখানে বসে আছেন কেন? তো কি করব? আমি যদি চলে যাই তাহলে তুই তো দেরি করে আসতি, তাই তো তোকে নিয়ে যাব। আপনি এখন যান, আমি আসতেছি। কেন, আমার সাথে গেলে সমস্যা কি? আরে, আপনি বুঝতেছেন না কেন? কি বুঝবো? হ্যাঁ, আরে আমি তোয়ালে পড়ে আছি, আপনার সামনে আসি কি করে? কেন তোয়ালি পরে আমার সামনে আসতে কি সমস্যা? ধুর, আমার লজ্জা করে। কয়দিন পর তো এমনিই আমার হবে, এতে করে লজ্জার কি আছে? ওই কি বললেন? না কিছু না। তাহলে এবার আপনি গেলে আমি বাইরে আসতাম। আচ্ছা, যাচ্ছি। এই কথা বলেও চলে গেল। উফ বাবা, শেষ পর্যন্ত গেল গন্ডিটা। এমনিতে আছি লিপস্টিকের দাগ নিয়ে টেনশনে, তারপর আবার ওর সাথে কথা কাটাকাটি। তারপর আমি বাইরে এসে তৈরি হয়ে নিচে চলে গেলাম। নিচে যেতেই টেবিলে বসতেই সাদিয়ার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে মিট করে হাসছে। এটা দেখে তো আমার মনের ভেতর আরও চিন্তা বেড়ে গেল। মোবাইলটা বের করে নিজের মুখ দেখতে লাগলাম, কে জানে কোনো দাগ আছে কি না। এ কি সিয়াম, তোমার মুখে এসব কিসের দাগ? এই রে, এখন কি বলি? আম্মু মনে হয় মশায় কামড়াইছে। না, এ তো মশার কামড় মনে হচ্ছে না। সত্যি করে বলো বাবা, কি হয়েছে? আসলে আন্টি, এটা চরের দাগ। এই কথা বলে সাদিয়ার দিকে তাকাতেই দেখি ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি চড়ে দাগ? কি মেরেছে তোমায়? তুমি কি ওকে চেনো? নাম বলো শুধু। আমি সাদিয়ার দিকে তাকাতেই ও আমাকে ইশারায় বলতে না করলো,
আমিও একটা হাসি দিয়ে বললাম, না আন্টি, আমাকে কেউ মারেনি। আসলে ঘুমিয়েছিলাম, গালে মনে হয় মশা বসছিল, তাই ঘুমের মধ্যে মশাকে চটটা মারছি। আর চটটা মনে হয় জোরে মারছি। তুমি যে কি করো না বাবা, এমন জোরে কেউ চর মারে? মুখটা একদম লাল হয়ে গেছে। কি করব আন্টি, ঘুমের মধ্যে কিছুই বুঝতে পারিনি। এই সাদিয়া, তুই খেয়ে সিয়ামের ঘরে মশারি টানিয়ে দিবি। ঠিক আছে। তারপর আমরা দুইজনে একসাথে খাবার শেষ করলাম। খাবার শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। আমার পেছন পেছন সাদিয়াও আমার রুমে আসলো। ধন্যবাদ। কিসের জন্য? এই যে আম্মুকে তখন সত্যিটা বলার জন্য। আপনি কি মনে করছেন আপনাকে বাঁচানোর জন্য আমি মিথ্যা বলছি? তা নয়তো কি? হা হা হা, তাহলে আপনি ভুল মনে করছেন। আমি আন্টিকে এই জন্য মিথ্যা বলছি কারণ সত্যি বললে আন্টি মনে কষ্ট পেত, তাই বলিনি। সাদিয়া আমার দিকে তাকিয়ে আর কিছু না বলে আমার রুমে মশারি টানিয়ে দিয়ে চলে গেল। আমিও শুয়ে পড়লাম। সকালে কলেজে যাওয়ার জন্য আমি তৈরি হয়ে রুম থেকে বের হয়ে দেখি সাদিয়া এখন রুমে বসে সাজছে। অবশ্য ওকে না সাজলেও সুন্দর দেখায়। শুধু শুধু সাজার কি দরকার বুঝি না বাপু। আপু, আজ কিন্তু আপনি লেট করছেন। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? আপনার না লেট করা পছন্দ না, আর আমি কিন্তু আজ না খেয়ে যেতে পারবো না বলে দিলাম। তোকে আজ না খেয়ে যাওয়া লাগবে না। আপনি এমন লেট করলে তো না খেয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না। বারে, আমি তৈরি হব না? আপনাকে তো এমনি সুন্দর লাগে, তারপরও আবার সাজার দরকার কি? লজ্জায় মাথা নিচু করে নিল। তারপর আমরা নিচে এসে নাস্তা করে বাসা থেকে বাহির হলাম। আমি যেই রিক্সা খোঁজার জন্য যাব তখনই সাদিয়া আমাকে বলে, ওই পিচ্চি শোন। উফ, আপনাকে না বলছি আমাকে পিচ্চি বলবেন না। পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? ধুর, বলেন কি বলবেন। চল না আজ হেঁটে যাই। কি? এত দূর হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কেন? একদিন হেঁটে গেলে কি হয় শুনি? আপনার ভার্সিটিতে যেতে দেরি হবে না? একদিন দেরি করে গেলে কিচ্ছু হবে না। আচ্ছা চলেন তাহলে। উফ, শেষমেশ পাগলটা হেঁটে যেতে রাজি হলো তাহলে। আচ্ছা, ও কি একটু বুঝতে পারছে না যে আমি শুধু ওর সাথে সময় কাটানোর জন্যই হেঁটে যাচ্ছি? কি হলো, একটু জোরে হাঁটুন। আমি এর থেকে বেশি জোরে হাঁটতে পারি না। আজ যে ওর কি হলো কিছুই বুঝতে পারছি না। আজ না কি তার দেরি হচ্ছে না। ওই পিচ্চি, তোর কোনো জিএফ আছে? মানে? এমন ভাব ধরছিস যেন কিচ্ছু বুঝিস না। আসলে হঠাৎ কথাটা জিজ্ঞেস করলেন তো তাই বুঝতে পারিনি। এখন তো বুঝতে পারছি, তাহলে বল জিএফ আছে নাকি? না, নেই। আরে থাকলেও আমি তাকে মেরে ফেলতাম। কি বললেন? এমন পিচ্চির সাথে কি কেউ প্রেম করতে চায় নাকি? আপনাকে আর কতবার বলবো যে আমি পিচ্ছি না? তাহলে তুই কি বুড়ো নাকি? আপনার সাথে এসব নিয়ে কথা বলা খালি খালি। যান, আপনার ভার্সিটি চলে আসছে। ধুর, আজ রাস্তাটা যে কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা এখন তাহলে আমি যাই। ওই শোন, কলেজ ছুটির পর সোজা রিক্সা নিয়ে এখানে চলে আসবি। যদি দেখি আজও অন্য কোনো মেয়ের সাথে, তাহলে তোকে যে কি করব সেটা তুই ভাবতেও পারবি না। আচ্ছা আসবো না, কিন্তু যদি রিক্সা না পাই তাহলে? প্রয়োজন হলে হেঁটে আসবি, বুঝলি? ঠিক আছে। আর শোন, রাস্তার এক পাশ দিয়ে যাবি, বুঝলি? আচ্ছা। এই কথা বলে আমি আমার কলেজে চলে গেলাম। কলেজে যেতেই দেখি কথা আর আমার কিছু বন্ধু দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই, কি রে, আজ তো দেরি করলি যে? আর বলিস না, রিক্সা পাইনি। তাহলে কাল থেকে বরং আমি তোকে বাসা থেকে নিয়ে আসবো। এই না না, তার কোনো দরকার হবে না, আমি একাই আসতে পারবো। আবার না করছিস কেন? ও তো ঠিকই বলেছে। আর তাছাড়া তোরা একই রাস্তা দিয়ে আসছিস। কেন না করছি সেটা যদি তোরা বুঝতি তাহলে আর এই কথা বলতিস না। আর সাদিয়া যদি এই কথা শোনে তাহলে তো আমি শেষ। কি রে, কি ভাবছিস? না কিছু না, চল ক্লাসে যাই। তারপর আমি ক্লাস শেষ করে বাইরে আসছি। চল একসাথে যাওয়া যাক। না রে, তুই যা, আমার একটু দেরি হবে। সমস্যা নেই, আমারও তো তাড়া নেই। আরে আমার জন্য তুই কেন শুধু শুধু দেরি করবি?
তুই চলে যা, আমি একটু পরে আসছি। আচ্ছা থাক তাহলে আমি গেলাম। আচ্ছা যা, কাল দেখা হবে। তারপর কথা চলে গেল আর আমিও একটু পরে অন্য একটা রিক্সা নিয়ে সাদিয়ার ভার্সিটির সামনে এলাম। কিন্তু কোথাও সাদিয়াকে দেখতে পেলাম না। তাই আমি রিক্সা থেকে নেমে সাদিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। এমন সময় কোথা থেকে একটা অপরিচিত মেয়ে এসে আমাকে বলে, কি দুলাভাই, আমার বান্ধবীকে খুঁজছেন নাকি? সরি, আপনার কথা ভুল হচ্ছে, আর আমি তো আপনাকে ঠিক চিনলাম না। আরে দুলাভাই, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। আপনি আমাকে চিনেন কিভাবে, আর আমাকে দুলাভাই বলার কারণ কি? শুনুন তাহলে, কিছু বলতে যাব এমন সময় কোথা থেকে সাদিয়া এসে। কিরে তুই এখানে? দুলাভাইয়ের সাথে পরিচিত হচ্ছিলাম। হয়েছে, আর পরিচিত হওয়া লাগবে না, এখন যা। বাবা, পরিচিত হলে বুঝি আমি নিয়ে যাব নাকি? ওই এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, তোকে যেতে বলছি, যা এখন, আমি পরে পরিচয় করিয়ে দিব। আচ্ছা বাবা, যাচ্ছি। আর তুই এমন হা করে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি রিক্সায় উঠে বস। তারপর আমি চুপ করে রিকশায় বসলাম। একটা কথা মাথায় আসছে না, ওই মেয়েটা কেন আমায় দুলাভাই বলল, আর আমি তো ওকে চিনিও না। আচ্ছা, ওই মেয়েটা কে? আমার বান্ধবী। ও আমাকে দুলাভাই বলল কেন? কেন বললো সেটা তোমাকে জানতে হবে না। এখন চুপ করে বসে থাকো, না হলে এই রিক্সা থেকে ধাক্কা মেরে ফেলে দিব। এই কথা শোনার পর আমি আর কোনো কথা বললাম না। কিছু বললে সত্যি সত্যি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই শোন, আজ আমার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান আছে, বুঝলি? বুঝলাম, কিন্তু এই কথা আপনি আমাকে কেন বলছেন? কেন বলছি বুঝিস না? কারণ তোকে আমার সাথে যেতে হবে। আপনার বান্ধবীর অনুষ্ঠানে আমাকে কেন যেতে হবে? আরে বাসা থেকে কি আমায় একা যেতে দিবে নাকি? তাই তো তুই আমার সাথে যাবি। আমি নাকি বাচ্চা, তো আমাকে কেন নিবে? তুই বাচ্চা, তাই তোকে ঘুরতে নিয়ে যাব, বুঝলি? আচ্ছা ঠিক আছে, যাব। তারপর সাদিয়া আমার কাঁধে মাথা রাখলো। উফ, এ যেন অন্য এক অনুভূতি। নিজেকে আজ কেমন জানি প্রেমিক প্রেমিক মনে হচ্ছে নিজের জিএফকে রিকশায় করে নিয়ে ঘুরছি। ওই শোন, তোর কাঁধে মাথা রাখছি বলে তুই আবার মনে মনে অন্য কিছু ভাবিস না, বুঝলি? মাথা ব্যথা করছে তাই রাখছি। আমি তো কিছু মনে করিনি। পাগল একটা, ওর কাঁধে মাথা রাখার জন্য আমি একটু মিথ্যা কথা বললাম, তাই বিশ্বাস করে নিল। ওই বাসায় চলে আসছি। এখন কি নামবেন নাকি এভাবে থাকবেন? এইভাবে তোর কাঁধে মাথা দিয়ে থাকতে আমার বয়েই গেছে। আচ্ছা তাহলে নামুন এখন। থুর, আজ যেন রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মন চাচ্ছে এইভাবে ওর কাঁধে মাথা রেখে পাড়ি দিই জীবনের বাকিটা পথ। তারপর আমি আমার রুমে এসে শুয়ে থাকি। সন্ধ্যায় আবার সাদিয়ার সাথে যেতে হবে। বিকালের দিকে সাদিয়া আমার রুমে এসে বলে, কিরে তুই এখনো শুয়ে আছিস? তো যাবি কখন? যাবেন তো সেই সন্ধ্যায়। তাহলে এখন শুয়ে থাকবো না তো কি করব? কি করবি মানে? তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আচ্ছা। তারপর সাদিয়া চলে গেল আর আমি তৈরি হতে লাগলাম। একটু পর সাদিয়া আবার আসলো। ওর হাতে একটা প্যাকেট দেখতে পেলাম। পাথু, এটা কি পড়ছিস তুই? কেন, কি হয়েছে? আর এটাই তো ভালোই লাগছে আমাকে। ভালো লাগছে না ছাই, একদম বাজে। যা এটা পরে আয়। এই প্যাকেটে কি আছে? আরে নিলেই তো দেখতে পারবি ভেতরে কি আছে। তারপর আমি প্যাকেটটা নিলাম। খুলে দেখি ওর ভেতর একটা পাঞ্জাবি আছে। পাঞ্জাবিটা দেখতে খারাপ না, পছন্দ আছে বলতেই হবে। এটা কার জন্য? আজব কথা, তোকে দিয়েছি মানে তো তোর জন্যই এনেছি, তাই না? এটা আবার আপনি কখন কিনলেন? ওই এত কিছু জেনে তুই কি করবি? হ্যাঁ, পড়তে বসি, চুপচাপ পড়বি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে বাইরে আসলাম। বাইরে সাদিয়ার সামনে আসতেই দেখি সাদিয়া আজ শাড়ি পরেছে। এতে ওকে আরও সুন্দর লাগছে। এক বিষয় খেয়াল করলাম, ওর শাড়ির সাথে আমার পাঞ্জাবিটা ম্যাচিং করা। আর শাড়িটাও কেন জানি খুব চেনা চেনা লাগছে। মনে পড়েছে, এটা তো সেই শাড়ি যেটা সেদিন মার্কেটে গিয়ে দেখছিলাম।
শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। এরপর তো সাদিয়া রাগ করে মার্কেট থেকে চলে আসলো। কিরে ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? তোমাকে। কি বললি? না কিছু না, একটা কথা বলি, রাগ করবেন না তো? কি কথা বল। আগে বলুন, রাগ করবেন না? আচ্ছা যা, রাগ করবো না, এখন বল কি কথা। আপনাকে না অনেক সুন্দর লাগছে। তারপর আমরা ওর বান্ধবীর বাসায় পৌঁছে গেলাম। সাদিয়া আমাকে বলে, ওই তোমাকে যেন অন্য কোনো মেয়ের দিকে না তাকাতে দেখি। যদি তাকাও তাহলে কিন্তু চোখ একদম তুলে ফেলবো। আচ্ছা ঠিক আছে, কারো দিকে তাকাবো না। মনে থাকে যেন। আর এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এই কথা বলে সাদিয়া চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, হঠাৎ করে ও আমাকে তুমি করে বলছে কেন? অন্যদিকে সাদিয়া, কিরে ছেলেটাকে? আরে তোদের সিয়ামের কথা বলছিলাম না, ওই হচ্ছে সেই সিয়াম। ও তার মানে উনি সে যে আমাদের বন্ধুর মন চুরি করেছে? ওই আসতে বল, না হলে শুনে ফেলবে আবার। কেন রে, তুই ওকে তোর মনের কথা এখনো বলিস নাই? বারে, মনের কথা বলার জন্য কি সময় শেষ হয়ে যাচ্ছে নাকি? ও তো শুধু আমারই থাকবে। তারপরও ও তোর মনের কথা তো ওকে বলে দিয়ে দেখ একবার, ওর মনের ভেতর তুই আছিস নাকি অন্য কেউ? আমি ছাড়া অন্য কেউ থাকলে মেরেই ফেলবো। যাই বলিস না কেন, দোস্ত দুলাভাই দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম। দেখতে হবে না জামাইটা কার? মন যাচ্ছে আমি প্রপোজ করে দেই। ওই একদম নজর দিবি না বলে দিলাম। বিয়ে হয়নি এখন থেকে এত ভালোবাসা? বারে, এখানে ভালোবাসার কি দেখলি? আচ্ছা তাহলে এত কেয়ারিং কেন? হ্যাঁ থুর, তুই যে কি বলিস। আচ্ছা যাই, ও একা একা আছে। যা, আর আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? দেব তো, কিন্তু আগে বিয়েটা হোক তারপর। অন্যদিকে ধুর, কোথায় যে গেল আমাকে রেখে। না পারছি এখান থেকে সরতে। এখান থেকে সরলেই তো না জানি কি করে। কত সময় এখানে এভাবে দাঁড়িয়ে থাকা যায়। আরে ওই তো আসছে মহারানী, কিন্তু ওকে এমন রাগী দেখাচ্ছে কেন? আমি তো কারোর সাথে কোনো কথা বলিনি। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? বারে, আপনি না বললেন এখানে দাঁড়িয়ে থাকতে, তাই তো আপনার কথা মতো এখানে দাঁড়িয়ে আছি। সত্যিই কি আমার কথা মতো দাঁড়িয়ে আছো, নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো? আরে তুমি যে কি বলো না, আমি কেন এমন করব? ও সরি। ঠিক আছে, কিন্তু সরি কেন? আসলে আপনাকে তুমি করে বলছি তো, তাই। সমস্যা নাই, এখন থেকে আমাকে তুমি করে বলতে পারো, আর আমিও তুমি করে বলবো। সত্যি? সত্যি। এখন চলো। কোথায়? তো কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আচ্ছা চলুন তাহলে। তারপর আমি আর সাদিয়া পাশাপাশি ঘাঁটতে লাগলাম। এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসছে, তাই না? হ্যাঁ। কি বললি? সত্যিই তো বলছি। ওই কুত্তা, তুই বলে কোনো মেয়ের দিকে তাকাসনি? তাহলে এটা জানলি কি করে এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসছে? আরে আরে তুমি কাঁদছো কেন? যা শয়তান, তুই অনেক খারাপ। এই প্লিজ কান্না থামাও। আরে বাবা, আমি তো তোমাকে রাগানোর জন্য মিথ্যা বলছি। না, তুমি এখন আমার কান্না থামানোর জন্য মিথ্যা বলছো। আরে না, আমার দেখা এখানে সুন্দর কেউ যদি থাকে সেটা হচ্ছে তুমি। সত্যি তো? সত্যি। এবার তো কান্না থামাও। আচ্ছা। তো এবার কি খাওয়ার ব্যবস্থা করবে? খুব ক্ষুধা লাগছে তো, নাকি না খেয়ে বাসায় যেতে হবে? তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে সাদিয়া আমাকে বসতে দিয়ে চলে গেল। আমি বসে আছি, এমন সময় কয়েকজন মেয়ে এসে আমাকে বলে, ভাইয়া আমরা কি এখানে একটু বসতে পারি? বসেন। এই কথা বলে আমি চলে যেতে লাগলাম। আরে আপনি উঠছেন কেন? আপনিও বসেন না আমাদের সাথে। না সমস্যা নাই আপনার, বসেন। আরে বসেন তো, গল্প করি। না না, আমি গল্প করব না, আপনারাই বসে গল্প করুন। কথাটা বলে যেই না পেছনে ঘুরলাম, দেখি সাদিয়া রাগীভাবে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো, আমি এই মেয়েগুলোকে চিনি না। সত্যি বলছি, আমি এদের কাউকে চিনি না। বারে বোকা,
এরা সবাই আমার বন্ধু। চুপ করে আছি। আমি তোমার কাছে ওদের পাঠাইছি। কিন্তু কেন? ওরা তোমার সাথে পরিচিত হতে এসেছে। ও আচ্ছা। তারপর সাদিয়ার বন্ধুদের সাথে পরিচয় পর্ব শেষ করে আমি আর সাদিয়া খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ করে সাদিয়ার পায়ে ব্যথা পেল। ও মা গো, মরে গেলাম গো, আমার পাটা মনে হয় ভেঙেই গেছে। আরে তুমি আবার পায়ে ব্যথা পেলে কিভাবে? দেখে দেখলে তো হাঁটতে পড়ে পারো না? গেছি। হাঁটার সময় মন কোথায় থাকে? আমার মন কি আর আমার কাছে আছে নাকি? মন তো আছে তোমার কাছে। চুপ করে না থেকে এখন আস্তে আস্তে হেঁটে নিজের রুমে যাওয়ার চেষ্টা করো। হাঁটবো কি করে? আমি তো উঠে দাঁড়াতেই পারছি না। এখন কি হবে? নিজের রুমে যাবে কি করে? কি করে মানে? তুমি আমাকে কোলে করে রুমে নিয়ে আসবে। কি? নাও, তুমি এখন আমাকে কোলে করে নিয়ে রুমে দিয়ে আসো। পারবো না। তাহলে যাও তুমি এখান থেকে। আমার রুমে নিয়ে যাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি রুমে না যেতে পারলেও সারা রাত এখানেই থাকবো। হয়েছে, আর বাইরে থাকতে হবে না, নিচ্ছি কোলে করে। এই কথা বলে সাদিয়াকে কোলে তুলে নিলাম। বাবা কি ভারী, মনে হচ্ছে আটার বস্তা নিচ্ছি। ওই কি বললে? আমি আটার বস্তা? নামাও, আমাকে নিতে হবে না তোমাকে কোলে করে। আরে না না, তুমি আটার বস্তা হতে যাবে কেন? আমার তো তোমাকে একদম হালকা মনে হচ্ছে। তাহলে বললে কেন? ও তো একটু মজা করছিলাম। পাগলটার কোলে ওঠার জন্য পা ব্যথার মিথ্যা অভিনয় করতে হচ্ছে। খুব হাসি পাচ্ছে। আরে আরে, ওই আবার কি হলো? আর বললেন না আন্টি, আপনার মেয়ে তো এখনো বাচ্চা আছে, তাই তো সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ে ব্যথা পেয়েছে। ওই ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা যাও বাবা, তুমি ওর রুমে দিয়ে আসো। ঠিক আছে আন্টি। তারপর আমি সাদিয়াকে ওর রুমে দিয়ে আমি আমার রুমে চলে যাই। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য নাস্তা করছি, এমন সময় সাদিয়াকে দেখলাম সিঁড়ি দিয়ে দৌড়ে নামছে। এটা দেখে তো আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। অবাক না হয়ে কি পারা যায়? ওর পায়ে তো ব্যথা, তাহলে এমন দৌড় দিয়ে নামে কি করে? খাবার না খেয়ে আমার দিকে এমন হা করে তাকিয়ে আছো কেন? তোমার না পায়ে ব্যথা? ব্যথা তো ছিল, কিন্তু সেটা রাতে, এখন ব্যথা নাই। এত তাড়াতাড়ি ব্যথা ঠিক হয়ে গেল? এত বেশি কথা না বলে তাড়াতাড়ি খেতে চলো এখন। তারপর আমরা নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে রিক্সাতে করে যেতে লাগলাম। সাদিয়াকে ওর ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে চলে গেলাম। আজ ক্লাস কম, তাই একটি গাছের নিচে দাঁড়িয়ে আমি আর কথা একটা অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় সাদিয়া এসে আমাকে চড় মারে। ঠাস। ওই, তোকে না বলছি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না? তারপরও তোর সাহস কি করে হয় অন্য মেয়ের সাথে কথা বলার? আশ্চর্য কি আপনি! আর শিয়ামকে কোন সাহসে চড় মারলেন? আমি ওর বউ হই, আর আমি ওকে চড় মারি না মেরে ফেলি সেটা তোকে বলতে হবে কেন? চুপ করো, তুমি অনেক বলছো আর একটা কথা না। তুই আমার সাথে আর কোনো কথা বলবি না। তুই যে এত খারাপ আমি ভাবতেও পারিনি। মেয়ে দেখলেই শুধু কথা বলতে মন চায়, তাই না? ঠাস, ব্যাস অনেক বলছো। তোমার অনেক কথা শুনছি, কিন্তু আর না। তুমি বড় বলে যা খুশি তাই বলবে, আর আমাকে তা শুনতে হবে, তাই না? আমি কোনো মেয়ের সাথে কথা বলবো কি বলবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বলার কে? এই কথা বলার পর সাদিয়াকে দেখলাম আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। দোস্ত, তোর ওকে এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। তাহলে কি করব? সিনিয়র বলে কি যা খুশি তাই করবে নাকি? দেখ, মেয়েটার কথায় যা বুঝলাম, এতে করে মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। ভালোবাসে না চাই, আর তুই ওর হয়ে কথা বলছিস কেন? না রে, আমার কথা বিশ্বাস কর, মেয়েটা সত্যিই তোকে ভালোবাসে। এই জন্যই তো বললো যে ও তোর বউ হয়। আরে রাগের মাথায় বলছে। কোনো মেয়ে রাগের মাথায় নিজেকে বউ বলে পরিচয় দেয় না, বুঝলি? আর ভালোবাসার মানুষের জন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে রাখতে হবে, ওতে ওর দোষ নাই। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ, তুই বাসায় গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিস। আচ্ছা, তাহলে আমি বরং এখনই চলে যাই।
এই কথা বলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। না, আমি যে কি করি, রাগের মাথায় যে সাদিয়াকে কে কি বলছি কিছুই মনে নাই। এখন ভালোই ভালো সাদিয়া আমাকে ক্ষমা করে দিলে হয়। বাসায় এসে কলিং বেল দিতেও কেন জানি না ভয় করছে। অবশেষে মনের ভয়কে জয় করে কলিং বেলে দিলাম চাপ। চাপ দেওয়ার কিছু সময় পর দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে আমি তো পুরাই অবাক হয়েছি, কারণ দরজা খুলতেই যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খোলার সাথে সাথে বাবাকে দেখি। বাবা, তুমি কখন এলে? বলছি তোকে আগে ভেতরে আয়। তারপর আমি ভেতরে যেতেই বাবা আমাকে ঠাস করে চড় মারলেন। এ কি বাবা, তুমি আমাকে মারলে কেন? চুপ, একদম চুপ, একটাও কথাও বলবি না তুই। এই কথা বলে বাবা আমার হাত ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে বাইরে থেকে তালা দিয়ে চলে গেল। এসব আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কে জানে সাদিয়া বাসায় এসে কি বলছে, যার কারণে আমাকে আজ রুমে বন্দি করে রাখছে। আর মা বাবা কেন হঠাৎ করে এখানে আসার কারণ কি, ধুর কিছুই ভালো লাগছে না। এসব কথা চিন্তা করতে করতে কখন যে চোখটা লেগে ঘুম এসে গেছে বুঝতে পারিনি। সন্ধ্যার সময় মায়ের ডাকে ঘুম থেকে উঠি। এই সিয়াম, এখন উঠে পড় বাবা। মা বাবা আমাকে কেন রুমের ভেতর আটকে দিল? সেটা তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, আমাকে বলছিস কেন? মা, তুমি তো জানো আমি বাবাকে ভয় পাই। বাবার সামনে আমি কিছুই বলতে পারি না। কে কাকে ভয় পায়? কাউকে না। এর ভেতর একটা পাঞ্জাবি আছে, যা ওইগুলো পরে এখনই নিচে চলে আসো। আমরা কি কারো বিয়েতে যাচ্ছি যে পাঞ্জাবি পরব? বিয়েতে যাচ্ছি না, আজ তোমারই বিয়ে। কিছু আমার বিয়ে মানে? হ্যাঁ, তোরই বিয়ে। মানে কি আমার বিয়ে? আর তোমরা আমাকে একটিবারও আমার মত জানতে চাইলে না। তোমার নিজের ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি। তাহলে তো আমার বিয়ের বয়সও হয়নি, তাহলে এখন বিয়ে দিচ্ছ কেন? এত বেশি কথা বলিস কেন? এখন যদি তোমার বিয়ে না দেয় তাহলে 2 দিন পর যে কোনো খারাপ কাজ করবে না তার কি নিশ্চয়তা আছে? ছি বাবা, আমার প্রতি তোমার এই বিশ্বাস? তোমার প্রতি বিশ্বাস আগে ছিল, কিন্তু আজকের পর থেকে আর নেই। কেন? আজকে আমি কি করছি? সেটা তো তুমি ভালোই জানো। এখন বেশি কথা না বলে যাও, এগুলো পরে আসো। না, আমি এ বিয়ে করতে পারবো না। চিনি না জানি না হঠাৎ করে যা তার সাথে বিয়ে দিবে, এটা আমি মানতে পারবো না। আর তাছাড়া আমি এখনো কলেজে পড়ি, বিয়ের পর বউকে খাওয়াবো কি? বিয়ের পর বউকে কি খাওয়াবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর মেয়ে তোমার অচেনা কেউ না, তুমি তাকে ভালো করে চেনো। আমি চিনি মানে? তুমি কার কথা বলছো? যার সাথে তোমার বিয়ে দিচ্ছি সে আর অন্য কেউ না, সে হচ্ছে সাদিয়া। কি সাদিয়া? হ্যাঁ, ঠিকই শুনেছিস, সাদিয়ার সাথেই তোমার বিয়ে। সেই ছোটবেলা থেকে আমি আর সাদিয়ার বাবা তোমাদের দুইজনের বিয়ে ঠিক করেছিলাম। কিন্তু সাদিয়া তো আমার সিনিয়র। তাতে কি হয়েছে? আর এই 2-3 বছর ছোট বড়ই কিছুই হয় না। তারপর বাবা আমি আর কোনো কথা না, অনেক কথা বলছো। তুমি এখন চুপ করে তৈরি হয়ে চলে আসো। এই কথা বলে বাবা চলে গেল। তোর আর ভালো লাগে না। শেষমেশ এই রাগী গুন্ডি মেয়েকে আমার বিয়ে করতে হবে। বাবা ও কিছু বোঝে না, জেনে শুনে নিজের ছেলেকে জল্লাদের হাতে তুলে দিচ্ছে। এত চেষ্টা করলাম বাবাকে বোঝানোর, কিন্তু কিছুতেই বুঝতে চেষ্টা করলো না। মন চাচ্ছে ওই মেয়েকে বিয়ে না করে বাসা থেকে কোথাও পালিয়ে যায়, কিন্তু আমার পুরা কপালে সেই সুযোগও নাই। সে কি রে, তুই এখনো তৈরি হসনি? নিচে তোর জন্য সবাই অপেক্ষা করছে। মা, তোমরা জেনে শুনে কেন আমার জীবনটা নষ্ট করছো কেন? ছি বাবা, এসব কি কথা? আমরা কেন তোর জীবন নষ্ট করতে যাব? তাহলে কেন সাদিয়ার মতো একটা রাগী গুন্ডি মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছ? কথাই রাগি জানিস, সাদিয়া খুব ভালো একটা মেয়ে, দেখবি তোকে খুব ভালোবাসবে। ভালোবাসবে না ছাই, সিনিয়র বলে শুধু শাসন করবে। তোমরা তো ওকে এখনো চেনোই না। আমি তো এই কয়দিন ওকে খুব ভালো করে চিনতে পারছি। কি গো শ্যামের মা, তোমাদের আর কত সময় লাগবে?
নে বাবা, আর কোনো কথা না বলে তৈরি হয়ে নে। দেখছিস তো তোর বাবা খুব রেগে আছে। এই কথা বলে মা বাইরে চলে গেল। তারপর আর কি করার, কোনো উপায় না পেয়ে তৈরি হয়ে রুমের বাইরে চলে আসলাম। বাইরে এসে তো আমি অবাক, এত মানুষজন কোথা থেকে আসলো। আর বাড়িটাও পুরো বিয়েবাড়ির মতো করে সাজানো। এত তাড়াতাড়ি এত কিছু কি করে করলো, এটাই আমার মাথায় আসছে না। কি রে, তোর হয়ে গেছে? না হয়ে কি কোনো উপায় আছে? বাহ, আমার এই ছোট্ট ছেলেটাকে তো আজ রাজপুত্রের মতো লাগছে। তারপর মা আমাকে নিচে নিয়ে গেল। সেখানে ছোট করে একটা স্টেজ সাজানো হয়েছে। সেখানে আমাকে বসতে দিল। আমার পাশের চেয়ারটা ফাঁকা, তার মানে এখানে সাদিয়া বসবে। পাশ ফিরে তাকিয়ে দেখি বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে। মনে করছে আমি একা থাকলে মনে হয় পালিয়ে যাবানি। শালা আজ যেন নিজেকে বলির পাঠা মনে হচ্ছে। কিছুক্ষণ পর সাদিয়াকে সিঁড়ি দিয়ে নামতে দেখলাম। সাদিয়াকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি। অবশ্য সাদিয়াকে এই বউ সাজে খুব সুন্দর লাগছে। না, এসব কি ভাবছি আমি? না, আমার সাদিয়াকে নিয়ে ভাবা একদম চলবে না, তাহলে ওর প্রতি আর বেশি দুর্বল হয়ে পড়ব। যদিও আমি সাদিয়াকে সেই প্রথম থেকে ভালোবাসি, কিন্তু এভাবে বিয়েটা আমি মেনে নিতে পারছি না। এর জন্যে হয়তোবা আমি সাদিয়ার মতো খুশি হতে পারছি না। এসব কথা নিজের মনে মনে ভাবছি। এমন সময় সাদিয়ার চোখে আমার চোখ পড়তেই সাদিয়া আমাকে চোখ টিপি মেরে একটা মুচকি হাসি দিল। তারপর সাদিয়াকে আমার পাশে বসানো হলো। সাদিয়া আমার কানের কাছে মুখ এনে বলে, আমাকে বেশি কথা বলা, তাই না? আগে বিয়েটা হতে দে, তারপর দেখ আমি তোর কি করি। এই কথা শুনে আমি তো ভয় শেষ। বিয়ের আগে যেই ভাবে চর মারছে, বিয়ের পর তো মনে হয় মেরেই ফেলবে। বাবা গো, তুমি আমাকে এ কার হাতে তুলে দিচ্ছ? আমি এই বিয়ে করব না। এসব কথা মনে মনে ভাবছি। এর মধ্যে বাবা বলেন, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বিয়ের আনুষঙ্গিক সব কাজ শেষ করে সাদিয়ার সামনে একটা খাতা দিয়ে বললেন, দেখি মা, তোমার সিগনেচার করো তো। কাজী সাহেবের এই কথা বলতে দেরি, কিন্তু সাদিয়াকে দেখলাম করতে দেরি করে নাই। এটা দেখে তো আমি অবাক। মনে হচ্ছে আমাকে মারার জন্য আর তর সইছে না। এরপর কাজী সাহেব খাতাটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, না বাবা, এবার তুমি একটা সিগনেচার করো। কলম হাতে নিয়ে চুপ করে বসে আছি। কি হলো বাবা, করো। কি ব্যাপার, আপনার ছেলে তো কিছুই বলছে না। দাঁড়ান, আমি দেখছি। কি রে, সিগনেচার করিস না কেন? কেউ কি জেনে শুনে মরতে চাই নাকি? ওই তাড়াতাড়ি সিগনেচার কর বলছি। আমি তো এবার ভয়ে ভয়ে তাড়াতাড়ি সিগনেচার করে দিলাম। আলহামদুলিল্লাহ, এবার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আশেপাশে তাকিয়ে দেখি বিয়েটা হয়ে যাওয়াতে সবাই খুব খুশি। সাদিয়াকে দেখে তো আমার সব থেকে বেশি খুশি মনে হচ্ছে। কেমন ওর বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে। ওকে দেখে কেউই বলবে না যে আজ ওর বিয়ে হয়েছে। এত কিছু দেখার পর আমার তো বুক ফেটে কান্না আসছে, কিন্তু কান্না তো দূরের কথা, আমি তো কথাই বলতে পারছি না। আজ আমার বাবা মাকেও আমার শত্রু মনে হচ্ছে। তা না হলে কি কেউ আর নিজের সন্তানের সাথে এমন করে? আস্তে আস্তে রাত হতে লাগলো, আর বাসাও ফাঁকা হয়ে গেল। তারপর আমার মা এসে সাদিয়াকে আমার রুমে নিয়ে গেল। আমি যে তার ছেলে, আমার যে একটু খবর নেবে তা না করে যার বাসা তাকে ধরে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি একা একা নিচে বসে আছি। ধুর, নিচে আর ভালো লাগছে না। তাই আর কিছু না ভেবে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ভাবতে লাগলাম, না জানি কপালে কি আছে। আজ থেকে নিজের স্বাধীনতা হারালাম। যেই রাগী মেয়ে, ওর কথা না শুনলে তো আমাকে চর খেতে খেতে মরে যেতে হবে। এসব কথা ভাবার সময় নিজের অজান্তেই মুখে হাত চলে গেল। দাঁড়িয়ে আছি, এমন সময় পেছনে কারো পায়ের শব্দ শুনতে পেলাম। পেছন ফিরে তাকিয়ে দেখি সাদিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে। না, এই মেয়েটা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি এখানে থাকি না অন্য কোথাও থাকি, তাতে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। চলো রুমে চলো। না, আপনি যান,
আমি যাব না। ছি, নিজের বিয়ে করা বউকে কি কেউ আপনি বলে ডাকে নাকি? তুমি করে বলো। হ্যাঁ, কিসের বউ? আমি আপনাকে বউ হিসেবে মানি না, আর তুমি করে বলা প্রশ্নই আসে না। ওই কি বললি? তুই আমাকে বউ হিসেবে মানিস না মানে? আরে আরে, কি করছেন? পড়ে যাবেন তো, ছাড়ুন বলছি। আগে বল, আর কখনো আপনি করে বলবি? আপনি করে বলবো না তো কি করব? আপনি তো আমার সিনিয়র। সিনিয়র তাতে কি হয়েছে? এখন তো তোমার বিয়ে করা বউ, তাই না? তাই এখন থেকে তুমি করে বলবি। ঠিক আছে, এখন থেকে তুমি করে বলবো। এবার তো আমাকে ছাড়ুন, না হলে পড়ে যাব। মনে থাকে জানো। কি গুন্ডি মেয়ে রে বাবা! গুন্ডামির দেখছিস কি? কেবল তো শুরু, আগে আগে দেখো হোতা হ্যাঁ কিয়া। এমন গুন্ডি মেয়েকে কেউ কি কখনো বউ হিসেবে মানতে পারে? তোকে মানতে হবে না। কি করে বউয়ের অধিকার নিতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আশ্চর্য, তুমি এমন তুই তুই করে কথা বলছো কেন? তুই জানিস না, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। বাবারে, তুমি কোন গুন্ডি মেয়ের হাতে আমাকে তুলে দিলে? আচ্ছা ভালোভাবে বলছি, এখন আমাকে কোলে করে রুমে নিয়ে চলো। আমি পারবো না তোমাকে নিয়ে যেতে। তুমি হেঁটে যেতে পারো না? তুমি নেবে কিনা বলো। একবার না বলছি তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিতে হবে না। এই কথা বলে সাদিয়া চলে গেল। উফ, বাবা বাঁচা গেল। এতক্ষণ তো আমাকে পুরো পাগল বানিয়ে দিচ্ছিল, এখন একটু শান্তি লাগছে। একটু পর খেয়াল করলাম সাদিয়া আবার আমার কাছে আসছে, কিন্তু এবার আরও একা আসেনি। এবার ওর সাথে করে আমার বাবাকে নিয়ে আসছে। এবার তো আমি শেষ। না জানি বাবাকে বানিয়ে বানিয়ে কি কথাই না বলছে। কিরে শ্যাম, এসব কি শুনছি? কি শুনছো বাবা? তুই নাকি বৌমার কোনো কথা শুনছো না? কথাই শুনি নাই, ওর সব কথাই তো শুনছি। না বাবা, ও মিথ্যা বলছে। ও আমার একটা কথাও শোনেনি। কিরে, আমাকে মিথ্যা বলা হচ্ছে? না বাবা, আমি। চুপ কর, আর কোনো কথা শুনতে চাই না আমি। এরপর থেকে যদি শুনি তুই বৌমার কথা শুনছিস না, তাহলে তোর একদিন আর আমার জয়কে একদিন লাগে। বৌমা, এরপর থেকে যদি এই শয়তানটা তোমার কথা না শুনে, তাহলে আমাকে বলবে। তারপর দেখো আমি ওর কি করি। আচ্ছা বাবা। এই কথা বলে বাবা চলে গেল, আর আমি বোকার মতো চুপ করে দাঁড়িয়ে আছি। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি মিটমিট করে হাসছে। এরপর আমার কাছে এসে বলে, নাও এখন তাহলে আমাকে কোলে করে রুমে নিয়ে যাও। কি হলো, নেবে না? তাহলে আমি বরং আরেকবার বাবাকে ডেকে নিয়ে আসি। এই কথা বলে সাদিয়া হাঁটা দিতে লাগলো, আর আমি সাথে সাথে ওর হাত ধরে বলি, ওই আমি না করলাম কখন? তাহলে নাও এখন কোলে। নিচ্ছি। এই কথা বলে ওকে কোলে তুলে নিলাম। উফ, বাবা কি ভারী মনে হচ্ছে, আটার বস্তা নিয়ে যাচ্ছি। বিয়ের প্রথম দিনেই এই অবস্থা, আরও তো দিন বাকি আছে। না জানি সামনে আমার কপালে আর কত দুঃখ আছে। তার রুমে গিয়ে ওকে খাটের কাছে গিয়ে বললাম, নাও এবার তো নামো। তুমিই নামিয়ে দাও। উফ, কি যন্ত্রণা। এই কথা বলে ওকে খাটের উপর যেই নামাতে গেলাম, তখনই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই ছাড়ো বলছি আমাকে। ছাড়বো কেন? আমি কি অন্য কাউকে জড়িয়ে ধরছি নাকি যে ছেড়ে দেব? তারপর অনেক কষ্টে ওর হাত থেকে নিজেকে ছাড়াতে পারি। এরপর আমি আমার বালিশ আর একটা কাঁথা নিয়ে নিচে বিছানা বানিয়ে শুয়ে পড়লাম। আরে আরে, এটা কি হলো? দেখতেই তো পাচ্ছ কি হলো। মানে কি, তুমি নিচে ঘুমাবে? নিচে যেহেতু বিছানা তৈরি করছি, তাহলে তো নিচেই ঘুমাবো। ওই, তুই নিচে ঘুমাবি মানে? তাহলে আমি কোথায় ঘুমাবো? কেন, তুমি খাটে ঘুমাবে? তুই আমার সাথে খাটে ঘুমাবি, চল। না, আমি তোমার সাথে এক খাটে ঘুমাতে পারবো না। ওই, এক খাটে ঘুমাতে পারবি না মানে কি? হ্যাঁ, তোকে বিয়ে করছি একা খাটে ঘুমানোর জন্য নাকি? আরে আরে, এভাবে আমার কলার ধরলে তো দম বন্ধ হয়ে যাবে। তাহলে ভালোই ভালোই খাটে যা বলছি। ওই, সিনিয়র বলে কি তুমি যা বলবে তাই শুনতে হবে নাকি? আমি শুধু তোর সিনিয়র না, আমি তোর সিনিয়র বউ, বুঝলি? তাই ভালোই ভালোই খাটে যা বলছি। তাহলে দাঁড়া, আমি এখনই আমার শ্বশুরমশাইকে ডাকতে যাচ্ছি। এই কথা বলতে দেরি আছে, আমার খাটে উঠতে দেরি নাই। কারণ এখন যদি বাবাকে গিয়ে কিছু বলি, তাহলে তো
বাবা আমাকে মেরেই ফেলবে। কি হলো এখন ভালো ছেলের মতো খাটে উঠলে কেন? ভাবলাম বাবাকে এত রাতে ডাকতে যাবে, তার আসতে কষ্ট হবে, তাই তাকে কষ্ট না দেওয়ার জন্য খাটে উঠলাম। তাই নাকি? তুমি আবার ভেবো না যে তুমি ভয় দেখাইছো বলে খাটে উঠছি। খাটে ওঠার কারণ যাই হোক না কেন, এখন ওদিকে সরো। তারপর আমি আর কোনো কথা না বলে খাটের এক কর্নারে গিয়ে অন্যদিকে তাকিয়ে শুয়ে আছি। এরপর সাদিয়া আমার পেছন থেকে জড়িয়ে ধরলো। এসব কি হচ্ছে? তুমি এভাবে জড়িয়ে ধরছো কেন? আমার না কোলবালিশ জড়ায় ধরে ঘুমানোর অভ্যাস। তাহলে তুমি ওপাশে কোলবালিশ আছে সেটাকে জড়িয়ে ধরে ঘুমাই। এখানে কোনো কোলবালিশ নেই। মানে আমার কোলবালিশ কোথায় গেল? ওটা আমি ফেলে দিছি। ফেলে দিছো মানে? কিন্তু কেন? কারণ এই ছোট খাটে 3 জনে ঘুমাতে পারবো না। 3 জন কোথায়? এখানে তো মাত্র 2 জন, আমি আর তুমি। ওই যে কোলবালিশকে নিয়েই তো 3 জন। আমি তো ওই কোলবালিশটা ছাড়া ঘুমাতে পারি না, তাহলে এখন আমি কি জড়িয়ে ধরে ঘুমাবো? কেন তুমি আমাকে আর আমি তোমাকে 2 জন 2 জনকে জড়িয়ে ধরে ঘুমাবো? না, আমি তোমাকে কিছুতেই জড়িয়ে ধরে ঘুমাবো না। তুমি না ঘুমালে না ঘুমাবে, কিন্তু আমি তো তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এই কথা বলে আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি আর কিছুই বললাম না, কারণ জানি আমার কথা শুনবে না। আমারও মন চাচ্ছে ওকে ভালোবেসে বুকে জড়িয়ে নিতে, কিন্তু কেন জানি না একটা বাধা অনুভব করছি। আজ সারা দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতে পারিনি। আর আমার যে বিয়ে হয়েছে এটা তো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। অন্যদিকে সাদিয়া পাগলটা বলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে না। এখন তো ঠিকই ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এদিকে সকালও হয়ে এসেছে, ওকে তো ছাড়াতে পারছি না। ছাড়াতে গেলেও আরও আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। না থাক, এইভাবে শুয়ে থাকুক, আমি নড়লে যদি ওর ঘুম ভেঙে যায়। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমি সাদিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছি। এটা দেখার সাথে সাথে ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। যাক বাবা, মনে হয় ওর ঘুম ভাঙেনি। আসলে ঘুমের মধ্যে বুঝতেই পারিনি কখন যে ওকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। একদম বাচ্চাদের মতো করে শুয়ে আছে, আর ওর সামনের চুলগুলো একদম ওর মুখের উপর পড়ে মুখটাকে ঢেকে রাখছে। মন চাচ্ছে ফু দিয়ে ওর সেই চুলগুলো সরিয়ে দেই।